আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে এমন তথ্য পুলিশ, গোয়েন্দা আর সরকারের কাছে আছে। তাহলে মিছিলে সমাগম দেখে পুলিশ কেন সরে যেতে বাধ্য হলো? পুলিশের থানার সামনে দিয়ে মিছিল নিয়ে গেলেও কেন পুলিশের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকছে না? আবার বিষয়টি আগে ভাগেই পুলিশের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছিল। প্রশ্ন হলো, এই নতুন পরিস্থিতিতে সরকার এখন কি করবে? সারা দেশে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব অপারেশন চক্রাবাল শুরু হয়েছে। তাই কিন্তু আর বসে থাকার সুযোগ নাই। তাই অপারেশন চক্রাবালকে শতভাগ সফল করতে সারা দেশের বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সমাজ সহ জনসাধারণকে ফুঁসে উঠতে হবে। যারা ভেবেছিলেন গায়ের জোরে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে বিরোধী মতকে পিষে ফেলে আন্তর্জাতিক মহলের চোখে ধুলো দিয়ে রাষ্ট্র চালানো যাবে, তাদের মুখের উপর বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় নিয়ন্ত্রণ সংস্থা IMF আজ এক বিশাল পারমাণবিক বোমা ফাটিয়েছেন। আগের সব চুক্তি বাতিল। IMF এখন এই সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে দেশে যদি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিস্থিতি না আসে তবে তারা আর $1 ঋণ ছাড় করবে না। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, এবার কি তাহলে আওয়ামী লীগ খেলা ঘুরিয়ে দিল? তারা কি পুলিশ প্রশাসন এবং সরকারকে দেখেও ভয় পাচ্ছে না, এবং সরকার এবং প্রশাসন কি তাদের দেখে ভয় পাচ্ছে? হ্যাঁ দর্শক, কালকে এমনই ঘটনা ঘটেছে। আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের মিছিল এবং সমাবেশ পুরো বাংলাদেশ জুড়ে হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী সহ আরো বিভিন্ন জেলায় এগুলোর মিছিল হচ্ছে। কালকের একটি ঘটনা বলি। কালকে নোয়াখালীতে আওয়ামী লীগের শুধু একটি মিছিলই হয়নি, পুরো 3 থেকে 4 হাজার লোকের একটি সমাবেশ ঘটেছে। এবং সেই সমাবেশটি যখন তারা নিয়ে আসে তখন তারা সেই থানার সামনে দিয়ে নিয়ে আসলো। তখন তাদের দেখে পুলিশ কিছুই বলেনি, পুলিশ পিছনে চলে গিয়েছিল। তবে কি প্রশাসন ভয় পাচ্ছে আওয়ামী লীগকে? আবার এদিক থেকে দেখা যাচ্ছে যে বিশ্ব আন্তর্জাতিক ঋণ সংস্থা বাংলাদেশে আর ঋণ দিবে না, কারণ শেখ হাসিনাকে ছাড়া তারা কোনো কাউকে দিয়েই ভরসা পাচ্ছে না যে তারা তাদের ঋণ শোধ করবে। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। শ্রমিকেরা বিশ্ব শ্রমিকেরা সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। এই প্রতিবাদ অব্যাহত থাকবো পুলিশ, গণমাধ্যম, স্থানীয় একাধিক সূত্র মতে 5 জুন শুক্রবার ঢাকায় ও নোয়াখালী এবং যশোরে 2টি করে, চট্টগ্রামে 3টি, কুমিল্লার মুরাদনগর, কিশোরগঞ্জ, শরীয়তপুর, সিরাজগঞ্জে 1টি করে মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বছরের 12ই মে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে দলটি ও এর অঙ্গ সংগঠনগুলো বহু মিছিল করেছে বা করার চেষ্টা করেছে। এতদিন গণমাধ্যমে এসব মিছিলকে ঝটিকা মিছিল বলা হতো, কিন্তু 5ই জুন শুক্রবার নোয়াখালীর একটি মিছিল আর ঝটিকা মিছিল ছিল না, বরং মিছিলটির খবর প্রকাশিত হওয়ার পর পুলিশ পড়ে গেছে বিব্রতকর পরিস্থিতি। এই মিছিল নিয়ে খবরের শিরোনাম হলো ছাত্রলীগের মিছিল থেকে সরে গেল পুলিশ। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নোয়াখালীর সদর উপজেলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিছিলের শুরুতে পুলিশ বাধা দেয়, কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকলে এক পর্যায়ে পুলিশ সরে যায়।
শুক্রবার 5 জুন জুমার নামাজ শেষে উপজেলার ৯৯ ইউনিয়নের বাদেরহাট বাজারে ইউনিয়নের এই মিছিল বের করা হয়। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, উপজেলার ৯৯ ইউনিয়নের বাদেরহাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এশিয়া পোস্টের খবরে বলা হয়, প্রায় ৩,০০০-এর বেশি কর্মী সমর্থকরা মিছিলটি বের করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল নিয়ে অগ্রসর হয়। বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন ৯৯ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। দর্শক, নোয়াখালীতে ছাত্রলীগ শুধু বিশাল মিছিলই করেনি, করেছে সমাবেশও। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আশরাফুল করিম চৌধুরী বাবু দাবি করেন, তারা যারা রাজপথে নেমেছেন তারা অন্যায় এবং সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছেন। যতদিন পর্যন্ত শেখ হাসিনা ফিরে না আসবেন ততদিন তারা রাজপথ ছাড়বেন না বলে দাবি করেন। এ বিষয়ে সুদানা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি তৌহিদুল ইসলাম বলেন, পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা এত বেশি ছিল যে যা তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ওসি তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, আগে থেকে টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি সামনে এগিয়ে যায়। দর্শক, এতদিন আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম, পুলিশের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো যখন মিছিল করে তখন স্থানীয় লোকজনের সহায়তা পাচ্ছে। এমন পরিস্থিতিতে পুলিশের বর্তমান যে পরিস্থিতি তাতে এই মিছিল ঠেকানো সম্ভব নয়। সেটি দেখা গেল নোয়াখালী সদর উপজেলায়, যেখানে শুধু মিছিল নয় সমাবেশও হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় পুলিশের সরে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। বিশেষ করে গত কয়েকদিনে চট্টগ্রামের পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, যেসব রাজনৈতিক দলের জনভিত্তি আছে তাদেরকে গ্রাসরুট লেভেলে পুলিশ দিয়ে ঠেকানো প্রায় অসম্ভব। পুলিশের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, দলটি এরই মধ্যে সমাবেশ ও সভা করার পরিকল্পনা নিয়েছে। নোয়াখালীতে মিছিল সমাবেশের আগেই দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মত বিনিময় সভা করেছে ছাত্রলীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সভার অনেক ছবি ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রোসাংগাড়ি এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে এই সভা হয়। সংগঠনের ফটিকছড়ি উপজেলার শাখা সভাটির আয়োজন করে। দৈনিক ইনকিলাবের খবরে বলা হয়েছে, বিশ্রামাগারটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের অর্থায়নে মাইজ ভান্ডারে ভক্তদের জন্য নির্মিত ও পরিচালিত। সেখানে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের ব্যানারে এই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা বক্তব্য দিচ্ছেন। তাদের পেছনে একটি ব্যানার টাঙানো, এতে লেখা রয়েছে, উপজেলার ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা। সভায় শ্রোতাদের সারিতে সংগঠনের শতাধিক নেতা কর্মী বসেছিলেন। পুলিশ জানায়, সবার বিষয়টি জানার পর ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। তবে এর আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেছেন। এই ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে থানায় একটি মামলা করেছে। জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই কর্মসূচির ছবি ও ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়েচড়ে বসে এবং রাতে অভিযান চালিয়ে সভায় অংশ নেওয়া কয়েকজনকে আটক করে। চট্টগ্রামের আঞ্চলিক দৈনিকগুলোর খবরে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ ও ষোলশহর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী এবং ভিডিও ফুটেজ থেকে জানা যায়, আগ্রাবাদ এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বারিক বিল্ডিং রোড থেকে শুরু হয়ে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যায়। মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে আমি শিশু মৃত্যু, শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবি এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচির কথা উল্লেখ ছিল। পরে মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছালে অংশগ্রহণকারীরা সড়ক বিভাজকের উপর উঠে বিভিন্ন স্লোগান দেন। একই দিনে নগরের আউটার রিং রোড এলাকাতেও আরেকটি মিছিল হয়েছে। অন্যদিকে ষোলশহর এলাকায় মুরাদপুরমুখী সড়কে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদ এবং বিভিন্ন রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন ৮ নম্বর শুল্কশহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আবুল বাশারের অনুসারীরা। এ নিয়ে চলতি মাসের ৫ দিনে চট্টগ্রাম মহানগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অন্তত ১৫টি মিছিল করেছে। পহেলা জুনের বিশাল শোডাউনের পর মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ৬৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বা সিএমপি। এদিকে রাজধানী ঢাকায় হাইকোর্টের প্রধান ফটকে ব্যানার লাগিয়ে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। এই সময় তারা হাইকোর্টের প্রধান ফটকের সামনে একটি ব্যানার লাগিয়ে দিয়ে প্রতিবাদ জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা হাইকোর্টের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে একটি ব্যানার প্রদর্শন করছে। ব্যানারে লেখা ছিল প্রত্যাবর্তন 2.0 লোডিং। এদিকে লক্ষ্মীপুরের রামগতিতেও আওয়ামী লীগের পক্ষে মিছিল হয়েছে।
এই ঘটনায় ছাত্রলীগ কর্মী ইয়াসিন আরাফাতকে আটক করে পুলিশ। পরে ছাত্রলীগের 12 কর্মী সমর্থকের নামে বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ। যশোরের বেনাপোলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা মিছিল বের করলে সন্দেহভাজন 2 জনকে আটক করেছে পুলিশ। 5 জুন জুম্মার নামাজের আগ মুহূর্তে বেনাপোলে 15 থেকে 20 জন যুবক ছাত্রলীগের ব্যানার হাতে নিয়ে মিছিল করেছে। বেনাপোলের পাশাপাশি যশোরের বাঘারপাড়া উপজেলার রুস্তমপুর এলাকায় মিছিল করেছে। ওয়াশিংটনে আইএমএফ এর সদর দপ্তরে যোগাযোগ পরিচালক জুলি কোজাকের বিস্ফোরক সংবাদ সম্মেলনে এক আসল সত্য সামনে আসলো। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কেন আগের ঋণ সমঝোতা বাতিল করা হলো এবং আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীদের উপর হামলা মামলার কারণে কিভাবে দেশের জিডিপি আজ 60% নেমে গিয়েছে তা নিয়ে এক রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হলাম। দর্শক, যারা ভেবেছিলেন গায়ের জোরে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে বিরোধী মতকে পিষে ফেলে আন্তর্জাতিক মহলের চোখে ধুলো দিয়ে রাষ্ট্র চালানো যাবে, তাদের মুখের উপর বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় নিয়ন্ত্রণ সংস্থা আইএমএফ আজ এক বিশাল পারমাণবিক বোমা ফাটিয়েছেন। গত বৃহস্পতিবার 4 জুন রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত আইএমএফ এর সদর দপ্তরে আয়োজিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনের সংস্থার যোগাযোগ পরিচালক জুলিও কোজাক বৈশ্বিক গণমাধ্যমের সামনে যে চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন তাতে এই মুহূর্তে বাংলাদেশের নব্য শাসকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। আইএমএফ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, বাংলাদেশের সার্বিক রাজনৈতিক নেতৃত্ব এত বড় ধরনের পরিবর্তন আশায় বিগত সরকারের আমলে করা সেই বহুল আলোচিত ঋণ সমঝোতা বা বিদ্যমান কর্মসূচির পুরানো কাঠামো ধরে সামনে এগোনোর কোনো আইনি বা কৌশলগত সুযোগ নেই। সহজ কথায় আগের সব চুক্তি বাতিল। আইএমএফ এখন এই সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে দেশে যদি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিস্থিতি না আসে তবে তারা আর $1 ঋণ ছাড় করবে না। আজ এই ভিডিওতে আমরা খতিয়ান তুলে ধরবো কিভাবে একটা দলীয় প্রতিহিংসার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশের জিডিপি আজ প্রায় 60% নামিয়ে আনা হয়েছে। ব্যবসায়ীদের উপর জেল জুলুম, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ভয়ার্থ পরিবেশ তৈরি করে দেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংসের কিনারায় এনে দাঁড় করানো হয়েছে। আজ তার চুলচেরা বিশ্লেষণ করব। তারেক রহমান এই সত্যটা যত দ্রুত বুঝবেন ততই তার জন্য মঙ্গল, না হলে এই দেশের জন্য এবং তার সরকারের জন্য এক ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে। দর্শক, শেষ পর্যন্ত দেখুন। আজ চক্রান্তকারীদের অর্থনৈতিক দেউলিয়াত্বের মুখোশ আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। বন্ধুরা, আসুন সরাসরি আইএমএফ এর সেই বিস্ফোরক প্রেস ব্রিফিং এর মূল কথায় চলে যাই। 4 জুন রাতে ওয়াশিংটনে জুলিও কোজাক স্পষ্ট করে বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ যেহেতু আমূল পরিবর্তন এসেছে, তাই পুরনো শর্ত বা রূপরেখা বহাল রাখার কোনো সুযোগ আইএমএফ এর আইনি কাঠামোতে নেই। তারা বাংলাদেশের নতুন প্রশাসনের সাথে সম্পূর্ণ নতুন একটি অর্থায়ন কর্মসূচি নিয়ে অনতিবিলম্বে আলোচনা শুরু করা জরুরি মনে করছে। প্রশ্ন হচ্ছে, আইএমএফ কেন এত দ্রুত এই কঠোর অবস্থান নিল? আইএমএফ এর যোগাযোগ পরিচালক আর্থিক খাতের মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, রাজনৈতিক পট পরিবর্তন হলো দেশের আভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি, ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনা এবং লাগামহীন মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ আনার ক্ষেত্রে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখানে অনেক বড় বড় চ্যালেঞ্জ বাকি রয়ে গেছে। আইএমএফ এর মুখে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আর আর্থিক স্থিতিশীলতার কথা বললেও কূটনীতিক ভাষায় যারা বোঝেন তারা খুব ভালো করে জানেন এর আসল অর্থ হলো অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ। অর্থাৎ দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে, তাদের নিষিদ্ধ করে রেখে কোনো দেশ অর্থনৈতিকভাবে স্থিতিশীল হতে পারে না। আর আইএমএফ তেমন কোনো স্বৈরাচারী বা বর্জনমূলক কাঠামোতে টাকা ঢালতে রাজি নয়। দর্শক, আমরা একটু আপনাদেরকে নিউজটা দেখে আসি, সেখানে কি বলেছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাংলাদেশের সঙ্গে আগের ঋণ সমঝোতা নিয়ে এখন আর আগানোর সুযোগ নেই আইএমএফ। আপনি এরপরে যেটা বলা হয়েছে সেখানে কেন তারা পারবে না সেই কথাটা যদি আমরা দেখি, সেখানে বলা হয়েছে, বাংলাদেশের সার্বিক রাজনৈতিক নেতৃত্ব বড় ধরনের পরিবর্তন আসায় বিগত সরকারের আমলে করা বহুল আলোচিত ঋণ সমঝোতা বা বিদ্যমান কর্মসূচির পুরনো কাঠামো ধরে নিয়ে আর এগুলো কোনো আইনি বা কৌশলগত সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বৃহস্পতিবার রাতে 4 জুন রাতে ওয়াশিংটনে অবস্থিত আইএমএফ এর সদর দপ্তরে আয়োজিত এক নিয়মিত আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে সংস্থার যোগাযোগ পরিচালক জুলিও কোজাক বৈশ্বিক গণমাধ্যমকে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের সামষ্টিক অর্থনীতি এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ যেহেতু আমূল পরিবর্তন হয়েছে, তাই পুরনো শর্ত বা রূপরেখা বহাল না রেখে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন বা স্থায়ী প্রশাসনের সাথে সম্পূর্ণ নতুন একটি অর্থায়ন কর্মসূচি নিয়ে অনতিবিলম্বে আলোচনা শুরু করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ এবং নতুন মিশনের অগ্রাধিকার। আইএমএফ এর যোগাযোগ পরিচালক জুলিও কোজাক বাংলাদেশের আভ্যন্তরীণ আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়ে বলেন, রাজনৈতিক পট পরিবর্তন হলে দেশের আভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি, ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনা এবং লাগামহীন মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখন অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা বাকি রয়েছে। তবে আইএমএফ এখনই বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করছে না, বরং ভবিষ্যতে এই সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে উঠতে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আইএমএফ সবসময় বাংলাদেশের সাধারণ মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং আর্থিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। দর্শক, এই কথাটা আপনারা খেয়াল করবেন। তিনি জোর দিয়ে বলছেন, আইএমএফ সবসময় সাধারণ মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং আর্থিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়। আমাদের দেশে কি এই 5 আগস্টের পরে অন্তর্ভুক্তিমূলক এই উন্নয়ন বা আর্থিক ব্যবস্থা রয়েছে? নাই। কারণ আমাদের সমাজ ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে, ডিভাইডেশন করা হয়েছে। সমাজের একটা গ্রুপ, প্রায় 10 কোটি মানুষের যে জনসংখ্যার যে রাজনৈতিক দল, তাদেরকে কোনো রকম কাজকর্ম, কোনো রকম ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে দেওয়া হচ্ছে না।
এবং এই কারণে দেখা যাচ্ছে তাদের যে অর্থনীতির যে কন্ট্রিবিউশন প্রায় 50% থেকে 60% মানুষের যে অর্থনীতির যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু এখন উপেক্ষিত রয়ে গেছে। তারা কিন্তু কোনো রকমই সমাজের এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারছে না, কারণ তাদেরকে করতে দেওয়া হচ্ছে না। তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলোকে হামলা, বিভিন্ন ধরনের আঘাত, বিভিন্ন ধরনের ভয়ভীতি দিয়ে তাদেরকে কিন্তু তাদেরকে সেই কাজ করার সুযোগই দিচ্ছে না বা তাদেরকে ব্যবসা করার সুযোগ দিচ্ছে না, যার ফলে প্রায় 60% অর্থনীতি এখন কিন্তু স্থবির হয়ে আছে। দর্শক, আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই যে আইএমএফ এর যে উন্নয়ন এবং আর্থিক স্থিতিশীল কথা বললো কূটনৈতিক ভাষায়, এই কিন্তু আমাদের আর বুঝতে বাকি নেই যে এটা হচ্ছে রাজনৈতিক অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা যদি না হয় সেখানে আসলে অর্থনীতি কোনোভাবেই কাজ করে না বা আগায় না। এই নোংরা প্রতিহিংসা রাজনীতির সবচেয়ে কুৎসিত মাসুল দিচ্ছে দেশের সাধারণ মানুষ। এই অন্তর্তীকালীন ও নেপথ্যের কুশলীরা গায়ের জোরে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে রেখেছে। আর এই একটি আত্মঘাতী সিদ্ধান্তের কারণে আজ দেশের অর্থনীতি জিডিপির প্রায় 60% নেমে গিয়েছে। কেন এই ধস? এর মূল কারণ হলো এই দেশের অর্থনীতির চাকা সচল রাখা আওয়ামী লীগ সমর্থিত হাজার হাজার ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা আজ দেশ গঠনে কোনো অবদান রাখতে পারছেন না। তাদের উপর চালানো হচ্ছে নির্মম জেল জুলুম, তাদের শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান নির্বিচারে হামলা চালানো হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সারা দেশে আজ এক চরম আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। কোনো ব্যবসায়ী আজ ব্যাংকে টাকা রাখতে নিরাপদ বোধ করছেন না, কোনো উদ্যোক্তা নতুন বিনিয়োগ করতে সাহস করছেন না। কোটি কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী ব্যবসায়ীরা যদি প্রাণ ভয়ে আর ব্যবসা পুড়ে যাওয়ার আতঙ্কে দিন কাটান, তবে দেশের অর্থনীতি সচল থাকবে কিভাবে? এই ভয়ের পরিবেশ যদি অনতিবিলম্বে দূর করা না হয় আর অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে দেশে যদি আওয়ামী লীগের উপর থেকে অবৈধ রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠিয়ে না নেওয়া হয়, তবে বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে ফেরার কোনো দ্রুততম সম্ভাবনা আমাদের কাছে আমরা দেখছি না। আর আইএমএফও স্পষ্ট করে দিয়েছে এই ভয়ের রাজত্ব কায়েম থাকলে তারা কোনো নতুন কিস্তি বা ঋণ ছাড় করবে না। দর্শক, জুলি কোজাক খুব শীঘ্রই ঢাকায় আইএমএফ এর একটি উচ্চ পর্যায়ের নতুন মিশন বা প্রতিনিধি পাঠানো হচ্ছে। এই নতুন সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে অনুষ্ঠেয় আসন্ন দ্বিপক্ষীয় আলোচনা তারা এই অগ্রাধিকারমূলক সংস্কারের বিষয়গুলো টেবিলের শীর্ষে রাখবে। তারেক রহমান সাহেব এবং তার আপনারা যদি মনে করে থাকেন যে আইএমএফ এর মিশনকে সির্ফ মুখের কথায় পটিয়ে কোটি কোটি ডলার পকেটে ভরবেন, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। আইএমএফ এর এই মিশন ঢাকায় এসে সবার আগে দেখবে মাঠে রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশ কতটা অন্তর্ভুক্তিমূলক। তারা যখন দেখবে দেশের সিংহভাগ মানুষের প্রতিনিধিত্বকারী দলকে নিষিদ্ধ করে ব্যবসায়ীদের ঘরছাড়া করে অর্থনীতি ধ্বংস করা হয়েছে, তখন তারা এই সরকারকে এক ফুটো পয়সাও দিবে না। যেটা গত 2 বছরে ইউনূস হতে শুরু করে ইউনূস সরকার এবং এই তারেক রহমান সরকার কেউ কিন্তু আইএমএফ এর সেই ঋণ কিন্তু আর ছাড় করতে পারেনি। যদিও শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরপর যে এটা ছিল সেটা কিন্তু সেই কিস্তিটাকে তারা ছাড় করেছে। তারপরে ইউনূসের আমলে, বাটপার ইউনূসের আমলে কোনো কিস্তি কিন্তু তারা ছাড় করেনি এবং এই তারেক রহমানের সরকারের আমলেও তারা কোনো আর ছাড় করবে না। তারা যখন দেখবে দেশের সিংহভাগ মানুষের প্রতিনিধিদের দলকে নিষিদ্ধ করে এবং ব্যবসায়ীদের ঘরছাড়া করে অর্থনীতি ধ্বংস করেছে, তখন তারা এই সিদ্ধান্তগুলো নিবে এবং এই দেশের অর্থনীতি তাদের কোনো ইনভেস্টমেন্ট তারা করবে না। এটা দিনের আলোর মতো স্পষ্ট। তারেক রহমান এই সমীকরণটা যত দ্রুত বুঝবেন তত দ্রুতই তার জন্য এবং দেশের জন্য মঙ্গল। না হলে আন্তর্জাতিক সাহায্য বন্ধ হয়ে যাবে, দেশের ভেতরে সাধারণ মানুষের হাহাকার আর দ্রব্যমূল্যের আগুন এই সরকারকে খড়কুটোর মতো পুড়িয়ে ছারখার করে দিবে। প্রতিহিংসা রাজনীতি দিয়ে যে অর্থনীতি চালানো যায় না, দেশ চালানো যায় না, বিশ্ব দরবারে যে এর কোনো দাম নেই তা আজ প্রমাণিত। বন্ধুরা, ওয়াশিংটনে আইএমএফ এর প্রেস ব্রিফিং এ আসলে বর্তমান বর্জনমূলক ও প্রতিহিংসা প্রশাসনের গালে এক বিরাট আন্তর্জাতিক চপেটাঘাত হিসেবে আমরা দেখছি। আওয়ামী লীগ এই দেশের গণমানুষের দল, এ শিকড় উপড়ে ফেলার চেষ্টা করছে, পুরো দেশকে অর্থনৈতিক দেউলিয়া বানিয়ে ফেলা হয়েছে। এই ভয়ের পরিবেশ আর রাজনৈতিক নিষেধাজ্ঞা না তুললে দেশ যে দৈর্ঘ্য হয়ে যাবে তা আজ আইএমএফ এর বক্তব্যে কিন্তু পরিষ্কার। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।